ট্রাম্প অতিবাহিত করেছেন তার 100তম দিন অ্যাজ এ সেকেন্ড টার্ম প্রেসিডেন্ট। 100 দিন আগে আপনি ভালো ছিলেন না এখন ভালো আছেন? এলন মাস্ক, দ্যাট গাই, তাকে তুলে দেওয়া হয়েছে আমার আপনার সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইভেট তথ্য। আমেরিকা আইসোলেটেড, একা হয়ে পড়েছে। এবং অনেকে বলছেন চায়না আসলে জয়ী হচ্ছে এই ট্রেড ওয়ার গেমে। যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তার সমর্থন ছিল প্রায় 55%, এখন তা কমে এসছে 42%। আপনি যে প্রশ্ন করলেন আর ইউ বেটার অফ, প্রকারান্তর উত্তর দিচ্ছে দেশের মানুষ 42% বলছে আমরা বেটার অফ। ফাইনালি আমরা বলছি কি আমেরিকা ছিল ওয়েলকামিং, ইমিগ্রেন্টদের দেশ। ঠিক উল্টো হয়েছে এই দেশে। আগামী 4 বছর কিংবা একটা প্রেসিডেন্টের 4 বছর কেমন যাবে এটার টোনটা কিন্তু সেট করা হয় 100 দিনে। ইজ এ বিগ ডিজাস্টার, এবং এটা বলে দিচ্ছে যে মানুষ ভালো নেই। ট্রাম্প অতিবাহিত করেছেন তার 100তম দিন অ্যাজ এ সেকেন্ড টার্ম প্রেসিডেন্ট। 100 দিন আগে আপনি ভালো ছিলেন না এখন ভালো আছেন? ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসেছেন, অনেকে বলছেন নেতৃত্ব দিতে নয়, তার নিজের বাহাদুরি দেখাতে, অনেককে শাস্তি দিতে। ইতিমধ্যে অনেককে উনি ছেঁটে ফেলেছেন যারা আসলে দেশের প্রতি অনুগত ছিলেন ফ্রম দ্য গভর্নমেন্ট। এলন মাস্ক, দ্যাট গাই, তাকে তুলে দেওয়া হয়েছে আমার আপনার সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইভেট তথ্য, যার মাধ্যমে উনি তৈরি করেছেন ব্যাপক বিশৃঙ্খলা সোশ্যাল সিকিউরিটি সহ অন্যান্য খাতে। সাধারণ নাগরিক কিডন্যাপ হয়ে যাচ্ছেন, কিডন্যাপিং দ্য আমেরিকান সিটিজেন্স। সাধারণ ইনোসেন্ট মানুষ যারা আছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিদেশের জেলে। স্টুডেন্ট যারা বিভিন্ন মতামত প্রকাশ করছেন অনলাইনে, রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? সিম্পলি তারা টুইট করেছিলেন। অ্যান্ড দেন ট্যারিফ, মার্কেট ক্র্যাশিং, যার মাধ্যমে রিটায়ারমেন্ট অনেক ওয়াইপ আউট হয়ে গেছে, চলে গেছে, অনেকে রিটায়ারমেন্ট হারিয়ে ফেলেছেন। অনেকে বলছেন আমেরিকা আইসোলেটেড, একা হয়ে পড়েছে। এবং অনেকে বলছেন চায়না আসলে জয়ী হচ্ছে এই ট্রেড ওয়ার গেমে। হাসান ফেরদৌস, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ হাবিব ভাই। নাকি ভাই, সালাম আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। হাবিব ভাই, ট্রাম্পের পলিসির এই দুটো জিনিসকে ভাগ করা সম্ভবপর নয়, দুটো একে অপরের সঙ্গে জড়িত। ফলে যে কোনো মন্তব্যই আমাকে ঘুরে ফিরে দুটো বিষয়ে কথা বলতে হবে। আপনি ভূমিকায় মোটামুটি যে কথাগুলো আমি বলতাম সাজিয়ে বলেছেন। আমরা যখন আমেরিকার কথাটা ব্যবহার করি, হোয়াট ডু উই মিন বাই আমেরিকা বলতে কি বুঝাই? আমরা বলি আমেরিকা ইজ অ্যান আইডিয়া। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমেরিকা এমন একটা দেশ যেটা প্রাচুর্যে ভরা, রিচ কান্ট্রি। আমেরিকা গেলে আকাশে টাকা উঠছে, ধরলে হাত বাড়ালে টাকা পাবো। সো ইজ রিচ কান্ট্রি, 1 নম্বর। 2 নম্বর, আমেরিকা ইজ ফ্রি কান্ট্রি, মুক্ত, স্বাধীন, কথা বলার অধিকার এখানে আছে। আপনার অধিকার শাসনতন্ত্র গ্যারান্টিড। নাম্বার 2। নাম্বার 3, আমেরিকায় আইনের শাসন আছে, ল অ্যাবাইডিং কান্ট্রি, সবার জন্য আইন সমান এখানে। আর 4th হচ্ছে আমেরিকা ইজ ওয়েলকামিং। তার মানে আমেরিকা অন্য দেশের মানুষকে, অভিবাসীদেরকে ওয়েলকাম করে, যারা এই দেশটাকে গড়ে তুলেছে। ইমিগ্রেন্টরাই এই দেশটাকে গড়ে তুলেছে। এই 4টা হচ্ছে আমেরিকা বলতে, এই 4টাই বুঝাই আমরা। এবং এই 4টা ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে এখন আক্রান্ত। ইকোনমি ধরা যায়, আমি সংক্ষেপে বললাম, জানি আমি সংক্ষেপে বলি। ট্রাম্প সাহেবের 100 দিন হওয়ার সময় বিভিন্ন জনমত জরিপ নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমস নিয়েছে, ওয়াশিংটন পোস্ট নিয়েছে, ইপসস নিয়েছে, সিয়েনা কলেজ নিয়েছে। একটা কমন থিম, প্রশ্ন হচ্ছে তুমি কি ট্রাম্প সাহেবের অনুসৃত নীতি সমর্থন করো? যখন তিনি ক্ষমতায় এসেছিলেন তার সমর্থন ছিল প্রায় 55%, এখন তা কমে এসছে 42%। আপনি যে প্রশ্ন করলেন আর ইউ বেটার অফ, প্রকারান্তর উত্তর দিচ্ছে দেশের মানুষ 42% বলছে আমরা বেটার অফ, বাকি সবাই বলছে আমরা বেটার অফ নই। ট্রাম্প সাহেবের সবচেয়ে বড় শক্তি কি? ইকোনমি। তো আমরা জানতাম তিনি ক্ষমতায় এসেছেন মূল কারণে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করবেন বলে। বাইডেন সাহেব ব্যর্থ হয়েছিলেন, সে কারণে আমরা ভোট তাকে না দিয়ে ট্রাম্প সাহেবকে ভোট দিয়েছি। ট্রাম্প সাহেব কি ইনফ্লেশনকে, বা আমাদের পারসেপশন অ্যাবাউট ইনফ্লেশন কি নিয়ন্ত্রণে এসছে? আমি দেখতে পাচ্ছি আমেরিকার 76% বলছে তারা আমেরিকার ইকোনমিকে নেগেটিভলি রেট করে। 76% আমেরিকানরা বলছে তারা আমেরিকার অর্থনীতিকে নেগেটিভলি জাজ করছে।
তার মানে আহ, এত সংখ্যক লোক মনে করে যে আমেরিকার অর্থনীতি যে পথে যাচ্ছে সঠিক পথে নয়, এটা একটা দিক। 2 নম্বর দিক মনে করা যাক ফ্রি। আপনি উল্লেখ করেছেন যে কিভাবে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, গতকাল একটি ছাত্র মুক্তি পেয়েছে, আহ, মাধবী, প্যালেস্টাইনের ছাত্র, আমেরিকান সিটিজেন হওয়ার সে শপথ নেবে যেদিনকে, ঠিক সেই শপথ গ্রহণ অনুষ্ঠান থেকেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে? সে প্যালেস্টাইনের সমর্থক বা সে হামাসের সমর্থক, এই অভিযোগে কোনো প্রমাণ নেই। জাজ বলছেন যে এই অভিযোগের কোনো প্রমাণ নেই, আর তাছাড়া তার কথা বলার অধিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দ্বারা গ্যারান্টি, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 2, এবং ছাত্রদেরকে প্রায়, আমার জানা মতে শেষ হিসাব অনুসারে প্রায় 160 জন ছাত্রকে বের করে দেওয়া হচ্ছে, বের করে দেওয়ার প্রসেস শুরু হয়েছে। ভিসা রিভোক করা হয়েছে কয়েকশো ছেলে, লিগালি কেনা আছে, লেখাপড়া করছে, ভিসা রিভোক করা হয়েছে তাদের। কি অভিযোগ? তারা প্রোটেস্টে অংশ নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী রুবিও নির্দেশ দিয়েছেন যে তার কর্মচারীদের, যে তোমরা একে অপরের খেয়াল রাখো, কে অ্যান্টাই খ্রিস্টান কথা বলছে, খ্রিস্টান বিরোধী কথা বলছে বা অবস্থান নিয়েছে, তাদের হিসাব আমাদেরকে দাও। কেমন? তার মানে যেটাকে আমরা মনে করতাম, যে দেশকে আমরা মনে করতাম আমরা কথা বলতে পারি, সবচেয়ে স্বাধীন দেশ, সেখানে স্বাধীনতা আমার কমে আসছে। ল অ্যাবাইডিং, সবার জন্য আইন সমান। আমরা কি দেখছি? প্রেসিডেন্ট ট্রাম্প খোলামেলা ভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছেন। সুপ্রিম কোর্ট কি বলেছে? যে ডিউ প্রসেস ছাড়া কাউকে এক্সপেল করা যাবে না। ডিউ প্রসেস ছাড়া আমরা কি জানি? শয়ে শয়ে মানুষকে এক্সপেল করা হচ্ছে কোনো ডিউ প্রসেস ছাড়া। একটি আমেরিকান নাগরিক, লিগাল রেসিডেন্টকে এক্সপেল করা হয়েছে এল সালভাডোরে, এক অত্যন্ত ভয়াবহ এক জেলে। টাকার বিল $6 মিলিয়ন দিয়েছি আমরা এদেরকে সেখানে রক্ষা করবার জন্য, অথচ সেখানে লিগাল রেসিডেন্ট, এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। সিম্পলি তার শরীরে নাকি টাট্টু আছে, যে টাট্টু দেখে বলে মনে হচ্ছে সে একটা ভয়াবহ গ্যাং এর মেম্বার। সে মেম্বার নয়, সিম্পলি টাট্টু দেখে আপনি তাকে ধরে নিলেন এবং কোনো ডিউ প্রসেস হলো না। তাহলে কি দাঁড়ালো? সুপ্রিম কোর্ট বলছে ডিউ প্রসেস চাই, ডিউ প্রসেস ছাড়া কাউকে বের করার ব্যাপারে কোনো দ্বিমত নেই। যদি অন্যায় করে থাকে, বেআইনি ভেবে থাকে, অবশ্যই এক্সপেল টাইম করবে, কিন্তু প্রত্যেককে আইনসম্মত ভাবে। 2 বছরের একটি ছেলেকে এক্সপেল, অসুস্থ ছেলে, ক্যান্সার পেশেন্ট একটা বাচ্চাকে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মায়ের সাথে। 2 বছরের আমেরিকান সিটিজেন ছেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফ্যামিলি সেপারেশন, যে সমস্যা তার প্রথম টার্মে ছিল, সেই টার্মে আবারও দেখতে পাচ্ছি আমরা। ফাইনালি আমরা বলছি কি, আমেরিকা ছিল ওয়েলকামিং, ইমিগ্রেন্টদের দেশ। ঠিক উল্টো হয়েছে এই দেশে। হচ্ছে যে ইমিগ্রেন্টদের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং খুব গর্ববোধ করছেন আমাদের বর্তমান প্রশাসন ইমিগ্রেন্টদেরকে এক্সপেল করে। ট্রাম্প সাহেব কি বলেছিলেন যে তিনি ক্ষমতায় এসে প্রথম দিন থেকেই খেদাও অভিযান শুরু করবেন, এবং এবং প্রায় 12 মিলিয়ন, 1.25 কোটি মানুষকে তিনি এক্সপেল করবেন এই দেশ থেকে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গতকাল ওয়াশিংটন পোস্টে একটি লম্বা অপেড লিখেছেন, তাতে তিনি কি কি সাফল্য আমাদের সরকারের উল্লেখ করেছেন। তার একটি হচ্ছে যে আমরা অভিবাসীদেরকে, ইলিগাল ইমিগ্রেন্টদেরকে এক্সপেল করেছি। এরা কাউকে কি, এরা যাদেরকে আপনি এক্সপেল করলেন, তারা কি ডিউ প্রসেস পেয়েছিল? তারা কি প্রত্যেকে আইনের মুখোমুখি হয়েছিলেন? তারা প্রত্যেকে কি জাজের সম্মুখে দাঁড়িয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পেরেছিলেন? নাকি অনেকেই লিগাল রেসিডেন্ট হতে পারত, আইনগত তাদের সেই সীমানা, তাদের সেই প্রয়োজনীয় শর্ত পূরণ ছিল? আমরা জানি না। অন্য কথায়, যে কারণে, যে বিশ্বাসে আমরা আমেরিকাকে, ওই যে আমাদের স্ট্যাচু অফ লিবার্টি হাত তুলে দাঁড়িয়ে আছে, আলো হাতে দাঁড়িয়ে আছে, কি বলছে? তুমি দরিদ্র হও, অভাবী হও, তুমি কষ্টে থাকো, আমার কাছে তুমি ওয়েলকাম, তুমি আমার কাছে স্বাগত। ঠিক সেই আলোকবর্তিকার আলোটি ক্রমশ নিভে আসছে আমেরিকায়। ফলে আপনার প্রশ্ন উত্তরে আমি বলি, আমি কি বেটার আছি? আমি আমার কথা বলছি, আমি বেটার নেই। ট্রাম্পের 100 দিন, হাউ ড্যামেজিং হ্যাজ ইট বিন? কতখানি মারাত্মক, ভয়ানক, ক্ষতিকারক হয়েছে
আমেরিকার জন্য বলে আপনি মনে করেন, এবং অনেকে মনে করেন এটার প্রোজ আছে এবং কানও আছে, কিন্তু আমরা খালি মানে খারাপ ব্যাপারেই কথা বলি। আপনিও কি তাই মনে করেন কিনা? বাই দ্য ওয়ে, এই আমেরিকান হিস্ট্রিতে এই 4 মাসের মধ্যে তার রেটিং কিন্তু সবচেয়ে লোয়েস্ট। এটিও কিভাবে আপনি দেখেন? কাজে চলুন। অনেক ধন্যবাদ হাবিব ভাই। এবং আমি আসলে খুব যেখানে আমাদের সম্মানিত হাসান ফেরদৌস ভাই শেষ করেছেন ওখান থেকে শুরু করতে চাই যে আমি কি ভালো আছি। গত 100 দিন আগে আমি যত ভালো ছিলাম আমি ভালো নেই, আমি সেখান থেকে শুরু করছি। এবং অধিকাংশ আমেরিকানই ভালো নেই। এবং আপনি যেটা একেবারে প্রশ্নের সর্বশেষে জুড়ে দিয়েছেন যে পৃথিবীর ইতিহাসে অথবা আমেরিকার ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় এই 100 দিনের মধ্যে, প্রথমে বলে রাখি যে 100 দিনের পারফরমেন্সের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই যে 100 দিনের পারফরমেন্স কোনো বেঞ্চমার্ক কোনো প্রেসিডেন্টকে ফলো করতেই হবে, কোনো বেঞ্চমার্ক মিট করতেই হবে, এরকম কোনো বাধ্যকতা নেই। কিন্তু মর্নিং অলওয়েজ শোজ দ্য ডে। আগামী 4 বছর কিংবা একটা প্রেসিডেন্টের 4 বছর কেমন যাবে এটার টোনটা কিন্তু সেট করা হয় 100 দিনে। এবং আমরা যদি দেখি, আপনি যেটা বললেন যে বিভিন্ন রকম পোলে, এবিসি, নিউ ইয়র্ক টাইমস, তারপরে আপনার সিএনএন, এনবিসি নিউজ, সিবিএস, তারা প্রত্যেকে বিভিন্ন রকম পোল করেছে। এবিসি যে পোল করেছে সেখানে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং হলো 39%। সিএনএন যেটা পোল করেছে সেটা হলো 41%। সিবিএস একটু বেশি দেখিয়েছে, তারপরও 45%। সো আমরা যদি হিস্টোরিক্যালি আপনি যেটা বললেন যে লোয়েস্ট পোলগুলা দেখি, একেবারে আমরা যদি দেখি যে আইজেনহাওয়ারের তো প্রচুর জনপ্রিয়তা ছিল, তিনি যখন ক্ষমতা নিলেন তখন 73% 100 দিনের মধ্যে তার পপুলারিটি ছিল। জন এফ কেনেডির জনপ্রিয়তা 100 দিনের মধ্যে অন অ্যান অ্যাভারেজ 83% ছিল। রিচার্ড নিক্সনের 62, জিমি কার্টার 63, রোনাল্ড রেগান 68, ইভেন জর্জ বুশ, এইচডব্লিউ বুশ জুনিয়র, যার ব্যাপারে বিভিন্ন প্রশ্ন ছিল, তারও 56% পপুলারিটি ছিল 100 দিনে। বিল ক্লিন্টনের ছিল 55%, জর্জ ডাব্লিউ বুশের সিনিয়রের ছিল 62%, বারাক ওবামার 65, জো বাইডেনের 57%। সেখানে অন অ্যান অ্যাভারেজ 45% যেই আমরা যদি দেখি যে অ্যাপ্রুভাল রেটিং, এবং কোনো কোনো ক্ষেত্রে 39%, এটা ইজ এ বিগ ডিজাস্টার। এবং এটা বলে দিচ্ছে যে মানুষ ভালো নেই, মানুষ ভালো থাকার চেষ্টা করছে। যেই কথা বলে, যেই দাবিগুলো, যেই রেটরিকগুলো ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্প রি-ইলেক্টেড হয়েছেন, তিনি তার কোনোটাই আসলে রাখতে পারেননি। এবং ইকোনমি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যদি দেখি, যে ইকোনমির একটা বড় বিষয় হলো যে আপনি অনেক কিছুকে উইন্ডো ড্রেসিং করতে পারেন, কিন্তু ইকোনমি কেমন করছে, মানুষ ইকোনমি সম্পর্কে কি ভাবছে, ইকোনমির ব্যাপারে তারা কতটা অপটিমিস্টিক, এটার প্রতিফলন কিন্তু বিভিন্ন মার্কেট ইন্ডিসিসগুলা দিবে। আমরা যদি মার্কেট ইন্ডিকেটরগুলো দেখি, S&P 500-এর পারফরমেন্স যদি আমরা দেখি, এই 100 দিনে প্রেসিডেন্ট বাইডেন যখন ক্ষমতা ছেড়েছেন 20 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত, S&P 500 dropped by 7.8%। এবং এটা যে কোনো প্রেসিডেন্সিয়াল আমলের মধ্যে একেবারে নিচের দিকে। আমরা শুধু যদি একেবারে সেই আমেরিকার ইকোনমিক স্ট্রাগলগুলো দেখি, যে রিচার্ড নিক্সন এবং জেরার্ড ফোর্ড, সে সময় মার্কেট বেশি আনসার্টেন ছিল, এই দুইটা শাসনামল বাদ দিলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যেই পারফরমেন্স, মার্কেট যেভাবে রিয়্যাক্ট করছে, সেটা কিন্তু বলে দেয় যে অধিকাংশ ব্যবসায়ী, পুঁজি ব্যবসায়ী ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। 7.8% পুঁজি হারানো এটা কিন্তু সোজা কথা না। আমরা যদি দেখি, বারাক ওবামার প্রথম 100 দিনে S&P 500 বেড়ে গিয়েছিল 8.4%। আমরা যদি বিল ক্লিন্টনের আমলে দেখি, যে সেখানে ইকোনমির একটা অস্থির অবস্থা ছিল, সেখানে কিন্তু 96-এ তিনি যখন ক্ষমতা নিয়েছিলেন 3.2% বেড়েছে, 1992-তে 1.6% বেড়েছে, এবং জো বাইডেন যখন 2020-তে ক্ষমতা নিয়েছিলেন তার 100 দিনের মধ্যে কিন্তু S&P 500 8.5% বেড়ে গিয়েছিল।
সো এই যে বিষয়গুলো আমরা দেখছি যে অর্থনীতিতে এই আনসার্টেনিটিগুলা বিদ্যমান, সেটা আমাদেরকে বলে দিচ্ছে যে মানুষ ওরিড। আমরা যদিও একটা ভালো বিষয় হলো যে কোর ইনফ্লেশনটা বাড়েনি, কোর ইনফ্লেশন একেবারে স্থিতি অবস্থায় আছে, কিন্তু বিভিন্ন পোল বলছে যে এসেনশিয়াল জিনিসপত্রের দাম কমানোর যে প্রতিশ্রুতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, অধিকাংশ মানুষ মনে করে যে জিনিসপত্রের দাম এখনো সহনীয় পর্যায়ে আসেনি। অন টপ অফ দ্যাট, এই যে টেরিফ একবার দেওয়া হচ্ছে, একবার বন্ধ করা হচ্ছে, আবার বলা হচ্ছে যে নেগোসিয়েশন হচ্ছে, এই অবস্থা করে একটা যে আনসার্টেন অবস্থা তৈরি করা হয়েছে, এটাও কিন্তু পুঁজিবাজারে ড্রপ করার একটা বড় কারণ। সুতরাং আমরা মোটা দাগে যদি বলি, এই 100 দিনে অর্থনীতি নিয়ে পুঁজি ব্যবসায়ীরা উদ্বিগ্ন, যারা ইম্পোর্ট এক্সপোর্ট করেন তারা উদ্বিগ্ন, যারা রিটেল ব্যবসা করেন, যারা ইম্পোর্ট করেন বিদেশ থেকে, যারা দ্রব্য এক্সপোর্ট করেন, তারা সবাই উদ্বিগ্ন। সোজা সোজা কথা। তারপরে সবচেয়ে বড় কথা হলো যে আমরা যদি দেখি যে এই ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির নামে একেবারে গণহারে ছাঁটাই চলছে, এবং ক্যাবিনেট মিটিংয়ে ইলন মাস্ক একটু উষ্মা প্রকাশ করে বলেছেন যে সব ডিপার্টমেন্টেই ব্যক্তিদেরকে ফায়ার করা হয়েছে, শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ স্টেটে করা হয়নি। সো এই যে বিষয়গুলা, যে ডেফিনেটলি এতে মানে আমি মোটা দাগে বলতে চাই যে গভর্নমেন্ট প্রশাসনে অপচয় যে আগে ছিল না এটা না, ডেফিনেটলি অপচয় ছিল, এবং এই অপচয় বন্ধ করা ডেফিনেটলি প্রয়োজন। কিন্তু এই অপচয় বন্ধ করার নামে গণহারে ফেডারেল এমপ্লয়ীদেরকে ফায়ার করা, একেবারে মানবীয় সাহায্য সহযোগিতা, যেই সাহায্য সহযোগিতার উপরে অনেক দেশই ডিপেন্ড করতো, অনেক মার্জিনালাইজ কমিউনিটি ডিপেন্ড করতো, সেখানে একেবারে মোটা দাগে ইউএসএইড বন্ধ করে দেয়া, এই বিষয়গুলোর একটা প্রভাব আজকে না হলে পরেও কিছুদিনের মধ্যেই কিন্তু দুনিয়াতে পড়বে, এবং এই বিষয়গুলোও কিন্তু অর্থনীতির সাথে রিলেটেড। এবং সবচেয়ে শেষে আমি শেষ করব এটা বলে যে আমেরিকা সারা বিশ্বে যেই তার প্রভাব, তার যে প্রতিপত্তি, এটাকে অনেকেই সামরিক শক্তির সাথে, সামরিক শক্তির জন্য বলে থাকে, এবং এটার একটা কারণও রয়েছে। কিন্তু ইভেন সামরিক শক্তিও সম্ভব হতো না, সামরিক আধিপত্য আমেরিকার সম্ভব হতো না যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, শিক্ষায় আমেরিকার অ্যাবসলিউট ডমিনেন্স সারা বিশ্বে না থাকতো। এবং আমরা খুব দ্রুত সেটাই সবচেয়ে প্রশ্নবিদ্ধ হবে, কারণ আমেরিকা ইজ বেসিক্যালি ফায়ারিং ইটস স্কলার্স। আমেরিকাতে যারা স্কলার ছিল তারা আমেরিকা থেকে মুখ ফিরিয়ে অন্য দেশে চলে যাচ্ছে, এবং এটা ভবিষ্যতে আমেরিকার প্রভাব বিস্তারে, বিশ্বের উপরে প্রভাব বিস্তারে ব্যাপকভাবে একটা প্রশ্নবদ্ধ অবস্থা তৈরি করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।